এই সরকার আসলে লম্বা সময় ধরে টানার আর সুযোগ আছে বলে আমি মনে করছি না, যেহেতু তার ঐক্যের জায়গাটাই দুর্বল হয়ে গেছে। যে এই সরকার কখনো কখনো এদিকে যাচ্ছে, কখনো কখনো সেদিকে যাচ্ছে, অর্থাৎ তার নির্দিষ্ট কোনো সক্রিয় স্ট্রং পজিশন নাই। তিন দল মিলেই যদি ঢাকা একটা অবরোধ করতে পারতেন, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, তাহলে তো একটা রাজনৈতিক অভ্যুত্থান দিয়েই এই সরকারকে হটানো যেত এবং একটা নির্বাচন আমরা আদায় করতে পারতাম। কোনো দলই তাদের এই শক্তি দিয়ে এই ফ্যাসিবাদকে দমন করতে পারেন নাই। যারা প্রাণ হারিয়েছেন, যারা হাসপাতালে কাতরাচ্ছেন, সবার প্রতি সমবেদনা এবং শ্রদ্ধা এবং তাদের আশু সুস্থতা কামনা করছি। যে প্রস্তাবটা আপনারা টপিকটা, সেটা হচ্ছে সংকট উত্তরণে সংসদ নির্বাচন। তো প্রথম প্রশ্ন হচ্ছে সংকট কি, আসলে কি কি সংকটের মধ্যে আমরা আছি। একটা বড় সংকটে আমরা ছিলাম, যে একটা জগদ্দল পাথর ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল। সেই সংকটটা কিভাবে উত্তরণ ঘটানো যাবে সেটা নিয়ে 15 বছর ধরে আমরা লড়াই করেছি। একটা চেষ্টা হয়েছিল নির্বাচনের মাধ্যমে। আমরা দেখেছি যে 14 নির্বাচন বর্জন করা হয়েছে, 18 নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে, 24 নির্বাচন আবার বর্জন করা হয়েছে, কিন্তু নির্বাচনে পার্টিসিপেশন বা বর্জন করে এই সরকারকে কোনোভাবেই হটানো যায় নাই। আন্তর্জাতিকভাবেও অনেক মোবিলাইজেশন হয়েছিল, কোনোটাই কাজ দেয় নাই। রাজপথে আন্দোলন সংগ্রাম চেষ্টা করা হয়েছে, সেগুলো নৃশংসভাবে দমন করা হয়েছে। ফলে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল, ইতিহাসে যেটা হয়। কিন্তু সেই গণ অভ্যুত্থান কারা নেতৃত্ব দিবে, কিভাবে হবে, সেটাও আমাদের কাছে কিছুটা হতাশার জন্ম দিয়েছিল। এবং আপনারা জানেন যে সম্প্রতি আমরা 3টা বড় সমাবেশ দেখেছি। একটা বিএনপির তারুণ্যের সমাবেশ, সেখানেও অলমোস্ট 10-15 লক্ষ মানুষের সমাগম দেখেছি আমরা। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সমাবেশ দেখেছি, সেখানেও তারা ক্লেম করেছে প্রায় 10 লাখের মতো লোক। আর সর্বশেষ জামাতের একটা সমাবেশ দেখেছি, সেখানেও প্রায় 15-20 লাখ লোকের সমাবেশ হয়েছে বলে তারা বলেছেন। ধরেই নিলাম সবার দাবিটা সঠিক, তাহলে তো প্রায় 40-50 লাখ লোক হয় এই 3 দল মিলেই। এই 3 দল মিলেই যদি ঢাকা একটা অবরোধ করতে পারতেন, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, তাহলে তো একটা রাজনৈতিক অভ্যুত্থান দিয়েই এই সরকারকে হটানো যেত এবং একটা নির্বাচন আমরা আদায় করতে পারতাম। এখন অ্যাপারেন্টলি মনে হচ্ছে বিএনপি অনেক শক্তিশালী, অ্যাপারেন্টলি মনে হচ্ছে জামাত অনেক শক্তিশালী, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মনে হচ্ছে অনেক বেশি সংগঠিত, কিন্তু তারা কেউই তাদের নিজ নিজ রাজনৈতিক দাবিগুলো কিন্তু আদায় করতে পারেন নাই। অর্থাৎ বিএনপির নেত্রী জেলে ছিলেন, তারেক রহমানকে বিদেশে যেতে হয়েছে, বিএনপির হাজার হাজার লোক জেলে ছিলেন। কোনো দলই তাদের এই শক্তি দিয়ে এই ফ্যাসিবাদকে দমন করতে পারেন নাই। জামাতের তো পারেনি নাই, তাদের অফিস বন্ধ হয়ে গেছে, তাদের নেতারা ফাঁসিতে ঝুলেছেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ পর্যায়ে পড়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো একটা সিটি কর্পোরেশন নির্বাচনেই অংশগ্রহণ করে, সেখানেও তারা সেভাবে দাঁড়াতে পারেন নাই। এটা তাদের অক্ষমতা না, আমি দুর্বলতা বলবো না, আমি বলবো এটা বাস্তবতা, পারেন নাই, এটাই সত্য কথা। বাট যখন একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, 36 দিনের একটা কম্প্যাক্ট মুভমেন্টে আমরা এই সরকারের পতন দেখেছি, যেটা আমাদের কাছে ইতিহাসে হয়তো একটা গবেষণার দাবি রাখে এই ধরনের একটা মুভমেন্ট। তাহলে একটা সংকটের সমাধান হয়েছে, অর্থাৎ ফ্যাসিবাদ যে চেপে বসেছিল এবং দীর্ঘ সময় ধরে আমাদের উপরে প্রভুত্ব, এটা একটা রাজতন্ত্রের দিকে যাচ্ছিল। অ্যাপারেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ডেমোক্রেটিক ফরম্যাটের মধ্যে দিয়ে, পার্লামেন্টের অবয়ব দিয়ে, সাংবিধানিক দোহাই দিয়ে একটা সাংবিধানিক রাজতন্ত্রের দিকে আমরা চলে যাচ্ছিলাম। সেই সংকটের পরে এখন আমাদের সামনে প্রশ্ন কি? এখন প্রশ্ন হচ্ছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মাঝে এসেছে, ওনাদের ফাংশনগুলো কি কি? আমরা দেখি যে বিএনপি 31 দফা একটা সংস্কারের কথা বলেছেন, আর অন্যান্য রাজনৈতিক দলও এই 31 দফার কোনো না কোনোভাবে অ্যালাই ছিলেন, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। যেমন আমরা বিএনপির সাথে জোটে ছিলাম না, ইভেন বিএনপির সাথে যেই আলাদা একটা বিগ অ্যালায়েন্স ছিল, সেই অ্যালায়েন্সও ছিলাম না, কিন্তু আমরা এই 31 দফার অনেকগুলো বিষয়ের সাথে আমাদের একমত বা আমরা একই মতে সম্মতি ছিল আমাদের। নতুন যে ছাত্ররা, যে অ্যাসপিরেশন, তাদেরও একটা সংস্কারের ভাবনা আছে, যার কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে আমরা কিন্তু প্রতিদিনই সংস্কারের আলোচনাগুলো করছি। এবং ডাক্তার জাহেদ যেটা বলেছেন, আমরা কিছু জায়গায় আমরা একমত হওয়ার পথে আছি এবং এটা একটা একটা কনক্লুশনের দিকে যাচ্ছে। আমি যেটা মনে করি, কিছু কিছু সংকট খুব মৌলিক। একটা সংকট হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে গেছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অকার্যকর হয়ে আছে, আমাদের জুডিশিয়ারি অকার্যকর ছিল, কিছুটা রিপেয়ার হয়েছে বলে আমরা অ্যাপারেন্টলি মনে করছি, এখনও জানি না হয়েছে কিনা। তারপরে যেটা হচ্ছে, যে আমাদের
এই যে একটা রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জায়গায় সবচেয়ে একটা বড় জায়গায় আমরা দেখছি সেখানে ঐক্যের একটা বিরাট ঘাটতি তৈরি হয়েছে। দেখেন, একটা প্রশ্ন তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের তার কর্তৃত্ব কতটুকু এবং কতটুকু পর্যন্ত সে যেতে পারবে। লেজিটিমেসির একটা প্রশ্ন আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই লেজিটিমেসির একটা মৌলিক জায়গা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে আমাদের সকলের জাতীয় ইউনিটিটা, ঐক্যটা। কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি আমাদের সেই ঐক্যটা নাই। দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি বলছে এরা এনসিপি প্রভাবিত, এনসিপি বলছে এরা বিএনপি প্রভাবিত, আবার কখনো কখনো বিএনপি বলছে এরা জামাত প্রভাবিত। তো এটার কয়েকটা দিক আছে। কেউ হয়তো ভালো বলতে পারেন যে সবাই যেহেতু খারাপ বলছে নিশ্চয়ই সে ভালো, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আবার হতে পারে যে এই সরকার কখনো কখনো এদিকে যাচ্ছে, কখনো কখনো সেদিকে যাচ্ছে, অর্থাৎ তার নির্দিষ্ট কোনো সক্রিয় স্ট্রং পজিশন নাই। ফলে এই সরকার লম্বা সময় ধরে টানতে গেলে যদি ঐক্যটা সুসংহত করতে পারতো টানা যেত, কিন্তু এই সরকার আসলে লম্বা সময় ধরে টানার আর সুযোগ আছে বলে আমি মনে করছি না, যেহেতু তার ঐক্যের জায়গাটাই দুর্বল হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই ঐক্যের দুর্বলতাটা কার কারণে হয়েছে? প্রধানত আমি সরকারকে দায়ী করব, কারণ আমি সবসময় বলেছি যে উচিত ছিল প্রফেসর ইউনূসের প্রথম উনি মসনদে বসার পর মুভমেন্টের সকল স্টেক হোল্ডারদের সাথে বসে এই আন্দোলনের গল্পটা, এই আন্দোলনের এই ৩৬ দিনের ঘটনাটা ওনার শোনা দরকার। কারণ ৩৬ দিনের ঘটনাটা একইভাবে প্রবাহিত হয় না। এটা সিম্পল একটা আদালতের রায়, রায়ের পরে একটা বিক্ষোভের পরে একটা আন্দোলনের দমনের পরিপ্রেক্ষিতে এটা নানাভাবে শেপ চেঞ্জ করেছে।